নীরা প্রশ্ন করল। আমজাদ স্যার যদি জেনে যায় এসব? অরুণী তাচ্ছিল্য করে বলল, নির্বোধ মানুষের মতো কথা বলিস না তো নীরা। আমজাদ স্যার আমার কথা জানবে কিভাবে? অরুণীর ঠোঁটের কোন প্রদেশে সূক্ষ্ম হাসি, চেহারায় সানন্দ ভাবটা ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। রুদ্র ওর ফোন নম্বর বন্ধ পেয়ে প্রথমে স্কুলে যাবে, স্কুলে এই নামে কাউকে না পেয়ে বিস্মিত হয়ে যাবে, তারপর শেষে উপায় না পেয়ে আমজাদ স্যারের বাসায় গিয়ে সাথীকে খোঁজ করবে। আমজাদ স্যার রুদ্রের দিকে ভয়ঙ্কর দৃষ্টি নিক্ষেপ করবে। এসব আগাম ভবিষ্যৎ ভাবতে ভাবতে অরুণী পুলকিত হয়ে উঠছে। রাকা ভাবাবিষ্ট গলায় বলল, অরুণী, আর যাই বলিস, রুদ্রকে দেখলেই প্রেমে পড়ে যাওয়া যায়। ওয়েটারের সাথে যখন কথা বলছিল তখন একটু হাসছিল। আহা কি দারুণ হাসি, একটা গেদাত আছে। আমার বলতে ইচ্ছা করছিল, ভাইয়া আবার একটু হাসেন। রাকা কথাটা বলার শেষে অরুণীর দিকে তাকিয়ে দেখলো অরুণীর আরক্ত দৃষ্টি ওর দিকে, ক্ষুধার্ত পাখিনীর মতো মুখের অভিব্যক্তি। এক্ষুনি যেন রাকার গর্দান দেহ থেকে আলাদা করে ফেলবে। রুদ্রর দিকে যদি ফের তাকাস খুব খারাপ হবে। অরুণীর প্রতিক্রিয়া দেখে নীরা অবাক হয়ে গেল। এত সিরিয়াস রুদ্রের ব্যাপারে নীরা মজা ভেবেছিল। বলল, তোরা সবাই এমনভাবে রুদ্র রুদ্র ডাকছিস, মনে হয় উনি আমাদের সমবয়সী কেউ, কম হলেও 3-4 বছরের সিনিয়র। আর অরুণী, তুই বোকার মতো রুদ্রর ব্যাপারে এত সিরিয়াস হচ্ছিস কেন? কার ওপর ক্রাশ খেলে এত পাগলামি করতে হবে? গিয়ে দেখ, ওই ছেলের কম হলেও 5টা গার্লফ্রেন্ড আছে। অরুণী চরম বিরক্তি নিয়ে বলল, বোকার মতো সিরিয়াস হচ্ছি মানে? রুদ্রকে ভালো লেগেছে প্রথম দেখাতে, আস্তে আস্তে ভালোবেসে ফেলেছি। সিরিয়াস ভালোবাসা? ক্রাশ তো কত ছেলের উপরেই খেয়েছি। ক্রাশের জন্য এত পাগলামি করার মতো বোকা আমি না। আমি রুদ্রর প্রেমে পড়ে গেছি। প্রেম মানেই পাগলামি। তোরা দেখিস, রুদ্রর সাথে আমার প্রেম বিয়ে সব হবে। অরুণীর সিরিয়াসনেস দেখে ওরা যথারীতি হা হয়ে রইল। অরুণী ওদের দিকে তাকিয়ে বলল, শোন, আমি রুদ্র রাখবো, আর তোরা রুদ্র ভাই রাখবি। একটাও একটাও কুনজর দিবি না রুদ্রের দিকে। তাইতে কষাটে গলায় বলল, অরুণী, অনেক পাগলামি হয়েছে, এবার বাদ দে। সূর্য ভাই, একবার জানলে তোর অবস্থা খারাপ হবে। পাগলামি মানে কি পাগলামি করেছি? একটা ছেলে যদি একটা মেয়েকে প্রেমের প্রস্তাব দিতে পারে, একটা মেয়ে কেন পারবে না? আর সূর্য দাদা কিভাবে জানবে? রাকা বলল, কি বললি অরুণী? তুই প্রেমের প্রস্তাব দিবি? আরে ওকে অরুণী। অরুণী উত্তরে বলল, কথায় কথায় ইংরেজি ফুটাইস না। আমি সম্পূর্ণ ঠিক আছি। দেখবি কয়দিন পর রুদ্রের সাথে পালিয়ে গেছি। আমাদের ফুটফুটে একটা মেয়ে হবে, নাম রাখবো শিজুকা। নীরা হতচেতন হয়ে বলল, অরুণী, তুই বাসায় যা, গিয়ে মাথায় 1 ঘন্টা বরফ দিয়ে রাখ, তারপর টানা 17 ঘন্টা ঘুমাবি। ঘুম থেকে উঠে গোসল দিবি, গোসল দিয়ে পেট পুরে তোর পছন্দের খাবারগুলো খাবি। তারপর ঠান্ডা মাথায় চিন্তা করবি যে এমন পাগলামি কি করা উচিত। অরুণী কথা না বাড়িয়ে বাসায় চলে গেল। রুদ্রের সাথে দেখা হয়েছে, এত কাছ থেকে দেখেছে। রুদ্রের গলার স্বর সুশ্রাব্য ধ্বনির মতো অরুণীর কর্ণকুহরে বারবার বাজছে। অরুণীর মনের আনন্দ দিকবিদিক মাতিয়ে তুলছে। সেই সাথে রুদ্র আমজাদ স্যারের বাসায় গিয়ে সাথীকে খুঁজলে কেমন পরিস্থিতির সৃষ্টি হবে সেই নিয়ে উৎকণ্ঠা। এত উত্তেজনা উৎকণ্ঠায় অরুণী নিজেকে পাগল পাগল লাগছে। রুদ্র আকন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ফিজিক্স নিয়ে অনার্স করছে। অনার্স 3য় বর্ষের স্টুডেন্ট, দেখতে সুদর্শন। বিশেষ করে রুদ্রের হাসি, হাসলে একটা গ্যাজ দাঁত দেখা যায়। গ্যাজ দাঁতটাই যেন হাসি সুন্দর হওয়ার রহস্য। অরুণীকে টাকা ধার দিয়ে সন্দিহান মনে বাসায় গেল রুদ্র। অরুণীর কথাবার্তায় অদ্ভুত এক ভাব ফুটে ওঠে। এই অদ্ভুত ভাবটা যে কাউকেই প্রথম প্রথম ভীষণ ভাবায়। রেস্টুরেন্ট থেকে বাসায় ফিরে বিছানায় চিত হয়ে শুয়ে শুয়ে পাবজি খেলছে রুদ্র। কিরণ কোথা থেকে যেন এসে ধপ করে বিছানায় বসলো। রুদ্রে, তোকে তো একটা কথা বলাই হয়নি। আরে ভাই, কি ইন্টারেস্টিং কথা, আমি ভুলেই গিয়েছি বলতে। রুদ্র পাবজি খেলায় মগ্ন। কিরণের কথা রুদ্রের কান পর্যন্ত পৌঁছল না। কিরণ বিরক্ত হয়ে বলল, ফালতু একটা খেলা পেয়েছে। আরে শালা, ইন্টারেস্টিং কথা। রুদ্র মোবাইলের দিকে তাকিয়ে অমনোযোগী ভাবে বলল, পরে শুনবো।
এখন যদি ভূমিকম্প হয়ে বিল্ডিং ধসে পড়ে তবুও রুদ্রের মনোযোগ পাওয়া যাবে না। কিরণ ব্যর্থ চেষ্টা না করে নিজের কাজে মন দিল। রাতে ঘুমানোর আগে রুদ্র কিরণকে বলল, কি যেন বলতে চেয়েছিস বিকালে? কিছু না, ঘুমাবো এখন, বেরোতে পারিস না। আর আমি তো তখন পাবজি খেলছি। পাবজি খেলার সময় ডিস্টার্ব করা গুনাহ। এখন বল কি ইন্টারেস্টিং কথা। আমিও এখন ঘুমাবো, ঘুমে ডিস্টার্ব করার গুণা। মেয়ে মানুষের মতো কথা বেচানোর স্বভাব তোর আর গেল না? কিরণ গায়ের পাতলা কাঁথাটা ফেলে শোয়া থেকে উঠে বসে। সিথানের বালিশটা খাটের সাথে লাগিয়ে হেলান দিয়ে রুমের লাইটটা অন করলো। রুদ্র ভ্রুকুচকে তাকিয়ে বলল, আরে লাইট জ্বালিয়েছিস কেন? একদম উঠে বসে লাইট জ্বালিয়ে কথা বলতে হবে? আরে দোস্ত, ইন্টারেস্টিং কথা, আন্ধারে বলে মজা পাবো না? রুদ্র এত ইন্টারেস্টিং কথা শুনতে অধীর চোখে তাকালো। কিরণ বলল, তুই রাজশাহী যাওয়ার কয়েকদিন পর এক মেয়ে আসে। আমি সদ্য গোসল সেরে বের হয়েছি, এমন সময় ডোরবেল বাজে। আমি ভেবেছি নিচের তলার সিফাত ওরা এসছে। দরজা খুলে দেখি একটা মেয়ে দাঁড়ানো। আমার কোমরে কোনো রকম তোয়ালে বেচারা ছিল। আমি দ্রুত রুমে এসে ট্রাউজার আর টি শার্ট পরে আবার দরজার কাছে যাই। মেয়েটা তোকে খোঁজ করলো। রুদ্র খানিক অবাক হয়ে বলল, আমায় খোঁজ করেছে? আমার পরিচিত কেউ? তোর পরিচিতি কিনা আমি বলবো কিভাবে? হ্যাঁ, এসে মেয়েটা বললো সে নাকি তোর গার্লফ্রেন্ড, তোর সাথে শারীরিক মানসিক সম্পর্ক। আরে ভাই, কি চটপট কথা বলে! রুদ্র এই পর্যায়ে জোরে সোরে ধাক্কা খেলো, যেন অত্যাশ্চর্য হয়ে পড়ল। শারীরিক মানসিক সম্পর্ক? আরে পুরোটা শোন, তারপর বলে, ভাইয়া আমি মিথ্যে বলেছি, রুদ্রকে আমার খুব দরকার, ওনার ফোন নাম্বারটা দিন প্লিজ। এমনভাবে অনুরোধ করা শুরু করলো, আমি ফোন নাম্বারটা দিয়ে দিলাম। তোর ফোন যেদিন হারিয়ে গেছে ওদিনই দিয়েছি ফোন নাম্বারটা, তাই বোধহয় ফোনে পাইনি। ওই সিম তুলেছিস? রুদ্র চিন্তামুক্ত গলায় বলল, না, তুলে নিছি, কিন্তু মেয়েটা আমায় খুঁজতে একদম বাসায় চলে এসেছে। কি অদ্ভুত ব্যাপার! আর কি সব আজগুবি কথাবার্তা বলেছে। মেয়েটার নাম জানিস? না না না, নাম বলেনি বোধহয়। আমি ফোন নাম্বার দেওয়ার পর আমায় বললো, ভাইয়া আপনি আমার যে কি উপকার করেছেন, আপনার জড়িয়ে ধরতে ইচ্ছে করছে। আমি মেয়ে হলে শুধু জড়িয়ে ধরতাম না, চুমুও খেতাম। শেষ কথাটুকু বলে হাসতে লাগলো কিরণ। রুদ্রও হাসছে, কিন্তু রুদ্রের মাথায় একটা চিন্তা বিরাজ করছে, মেয়েটা কে? এই চিন্তার কারণে হাসি বেশি সময় স্থায়িত্ব লাভ করলো না। রুদ্র ঠোঁট কামড়ে উদ্বিগ্ন হয়ে বলল, আমি কি মেয়েটাকে চিনি? আমি আগে কখনো দেখিনি। তুই চিনিস কিনা কিভাবে বলবো? মেয়েটা শ্যাম বর্ণের, সিল্কির চুল কাঁধ বরাবর, শ্যামলা হলেও দেখতে ভালো লাগে। উচ্চতা 5 ফুট 4 ইঞ্চি হবে, স্লিপ। মেয়েটার চেহারার বর্ণনা শুনে রুদ্রের কল্পনায় রেস্টুরেন্টের সেই চারুর কথা মনে পড়ে গেল। রুদ্র মহা দুশ্চিন্তায় পড়ে গেল। কিরণ, আমার খুব খটকা লাগছে। তুই যেরকম বললি না, ঠিক সেরকম একটা মেয়ে আজ রেস্টুরেন্টে বসে আমার কাছ থেকে টাকা ধার নিয়েছে। সবটা শুনে কিরণও খানিক চিন্তিত হয়ে গেল। বলল, ফোন দে তো ওই মেয়ের নম্বরে। আরে ধুর, এত রাতে ফোন দিব? কাল সকালে দিব। তো টাকা কবে ফেরত দেবে বলেছে? কাল। একটা মেয়ে টাকা ধার চাইলো আর টাকা তুই দিয়ে দিলি? হ্যাঁ, সেই মেয়ে কি এই মেয়ে? রুদ্র বেশ বিরক্ত হয়ে জবাব দিল, আরে ভাই, এমন অনুনয় বিনয় শুরু করেছে, আমি বলবো কিভাবে এই মেয়ে সেই মেয়ে কিনা? আমার তো মনে হয় এই মেয়ে সেই মেয়ে, কিন্তু শিওর হব কিভাবে? রুদ্র একটু থেমে আবার বলল, আর ওই মেয়েটা একদম রুম পর্যন্ত এসে পড়লো কিভাবে? সঞ্জিতা কর্মকার দেখেনি? কিরণ নিরুদ্বেগভাবে বলল। কি জানি। লাইট অফ করে শুয়ে পড়ল রুদ্র। রাত হয়েছে বেশ, অন্ধকারে চোখ মেলে তাকিয়ে আছে, চোখের দৃষ্টি অন্ধকারে মিশে রয়েছে। রুদ্র চোখ বোঝে, রেস্টুরেন্টের মেয়েটার ব্যাপারটা ভাবাচ্ছে রুদ্রকে। রুদ্র ভাবনা চিন্তা মাথা থেকে দূর করে ঘুমিয়ে যায়। আজকে সকালে কোচিং থাকার তাড়নায় তাড়াতাড়ি ঘুম ভেঙে যায় অরুণীর। চোখ না খুলেই বালিশের পাশে রাখা ফোনটা খুঁজতে থাকে। ফোন পেয়ে গেলে ফোনের স্ক্রিনের দিকে নিভু নিভু চোখে তাকায়। এখনো টাইম হয়নি, আরও 1 ঘন্টা ঘুমানো যাবে। হঠাৎ রুদ্রের কথা মনে পড়ায় উত্তেজনায় ঘুম চলে যায়। চোখ বুজে শুয়ে থাকলেও ঘুম হয় না। রুদ্রকে নিয়ে মন গড়া প্রেমময় কিংবা রোমাঞ্চকর চিন্তা ভাবনায় ছেয়ে যায় অরুণীর মনের দিক দিগন্ত। কিন্তু এই রোমাঞ্চকর কল্পনা বেশিক্ষণ স্থায়ী হলো না। রুমের বাইরে থেকে লম্বা সুরে ডাক আসে, অরুণী,
শাহেদ আহমেদের গলা। অরুণী হুড়মুড়িয়ে বিছানা ছাড়ে। এত শিক্ষা সচেতন বাপকে নিয়ে অরুণী মাঝে মাঝে বিষণ্ণ হয়ে পড়ে। দ্রুত হেঁটে শাহেদ আহমেদের কাছে যায়, নিচু স্বরে বলে, আব্বা আরো আধা ঘন্টা ঘুমানো যেত। শাহেদ আহমেদ গম্ভীর মুখে বলল, তোর পড়তে বসতে হবে না। সকালে সকালে ব্রেন ফ্রেশ থাকে, পড়া ভালো হয়। দুপুরে যে পড়া 1 ঘন্টার হয় না, সকালে সে পড়ায় 20 মিনিটে হয়ে যায়। অরুণী মাথা ঝাঁকিয়ে হ্যাঁ বলে রুমে গিয়ে পড়তে বসে। রুদ্রের কলের অপেক্ষায় বারবার ফোনের দিকে তাকাচ্ছে। এখনো ফোন দিচ্ছে না কেন? টাকার জন্য? রুদ্রের ফোন নম্বরটা পেলেই সিমটা বন্ধ করে রাখবে। অরুণী কোচিংয়ে যায়। নাহিদ স্যার রসায়ন বোঝাচ্ছে। অরুণী পিছনের সিটে বসে আছে, খেয়াল নেই সেদিকে। নাহিদ স্যার কর্মমুখী রসায়ন বোঝাচ্ছে, অরুণী প্রেম রসায়নে ব্যস্ত। হঠাৎ অরুণীর ফোন বেজে ওঠে। ক্লাসের সবাই এদিক ওদিক তাকাচ্ছে। কার ফোন বেজেছে? নাহিদ স্যারের কোচিং ফোন নিয়ে আসা সম্পূর্ণ নিষেধ। নিষেধাজ্ঞা অবজ্ঞা করে প্রায় সবাই ফোন নিয়ে আসে, সাইলেন্ট কিংবা অফ করে রাখে। অরুণীর ফোন সাইলেন্ট করতে খেয়াল ছিল না। নাহিদ স্যার হুঙ্কার দিয়ে বলল, অরুণী দাঁড়াও। অরুণী দাঁড়ায়। নাহিদ স্যার অরুণীর দিকে কঠিন দৃষ্টিতে তাকিয়ে কর্কশ গলায় বলল, ফোন এনেছো কেন? অরুণীর চেহারা বিষণ্ণ প্রকৃতির হয়ে গেল। শোকার্থ গলায় বলল, স্যার আমার খালা খুব অসুস্থ। খালার জন্য ও নেগেটিভ রক্ত দরকার। এই গ্রুপের রক্ত পাওয়া কঠিন, কোথাও পাচ্ছে না। আমি একটা ফেসবুক গ্রুপে রক্তের জন্য পোস্ট দিয়েছি, সেখানে আমার ফোন নম্বর দিয়েছি। আমি কোচিংয়ে আসার একটু আগে একজন ফোন দিয়ে বলল রক্ত দেওয়ার মানুষ পেয়েছে, তারা কিছুক্ষণ পরে আমার সাথে যোগাযোগ করবে, তাই ফোন এনেছি। আমি কখনো ফোন নিয়ে আসি না, জিজ্ঞেস করে দেখুন সবার কাছে। তাইতি তাকিয়ে আছে অরুণীর মুখের দিকে। অরুণীর কোনো খালাই নেই। বেদনায় অরুণীর গলা ছলো ছলো। এমন ব্যথাতুর মুখে বলা কথার বিপরীতে নাহিদ স্যার শক্ত গলায় কিছু বলতে পারল না। নাহিদ স্যার বরাবরই পরোপকারী মানুষ, অন্যের বিপদে মন প্রাণ দিয়ে ঝাঁপিয়ে পড়ে। নাহিদ স্যার স্নেহপূর্ণ গলায় বলল, যাও যাও, রুমের বাইরে গিয়ে কথা বলে এসো। অরুণী ফোন নিয়ে রুমের বাইরে এসে ঠোঁটে দুষ্টুমির এক চিলতে হাসি ফোটায়। রুদ্রের ফোন নম্বরে ডায়াল করে, একটু কথা বলেই না হয় সিমটা অফ করবে। অরুণী 2 বার ফোন দেওয়ার পর ফোন তুলে ওপাশ থেকে শুরুতেই বলে, টাকা কখন দিবে? কোথায় বসে দিবে? অরুণীর কাছে রুদ্রের গলার স্বর শ্রুতি মধুর লাগলো। অরুণী এই স্বরে মুগ্ধ, এই স্বরে বিভোর, এই কণ্ঠ মন্ত্রমুগ্ধ হয়ে শুনতে চায় সারা জীবন। অরুণী যেন মত্ত হয়ে গেল। কয়েক মুহূর্ত পর বলল, কত টাকা যেন ধার নিয়েছি। রুদ্র অবাক। এই মেয়ে ফাজলামি করছো? অরুণী রুদ্রের গলা শোনার জন্য আরও কিছুক্ষণ উল্টো পাল্টা বকতে থাকে, তারপর সিম অফ করে রাখে। খুঁজুক রুদ্র, স্কুলে আমজাদ স্যারের বাসায় সবখানে খুঁজুক। অরুণী ফোন রাখার রুদ্র হতবুদ্ধি হয়ে তাকিয়ে রইল। কিরণ বসে বসে ফিজিক্সের অঙ্ক কষছিল। রুদ্রের চেহারায় অভিব্যক্তি দেখে বলল, কিরে কি হলো? রেস্টুরেন্টে এই মেয়ে কি সেই মেয়ে যে বাসায় এসেছিল? রুদ্র রাগ দেখিয়ে বলে, আরে রাখ তোর এই মেয়ে সেই মেয়ে। রেস্টুরেন্টে সেই মেয়ে টাকা চাইতেই কিসব উল্টাপাল্টা বললো। কিরণ হেসে ওঠে, বিদ্রুপ করে বলে, দিয়েছে মেরে তোর টাকা? আমার টাকা মেরে খাওয়া এত সহজ? দরকার হলে সেনা মোতায়েন করব, ওই মেয়েকে খুঁজে বের করবই। কিরণ কৌতুকের ছলে বলল, সেনা মোতায়েন করার কি দরকার? হ্যাঁ, মেয়ের ঠিকানা তো জানিসই। প্রথমে স্কুলে খোঁজ নে, পেয়ে গেলে তো ভালোই, স্কুলে না পেলে শুধু বাসায়। রুদ্রের কাছ থেকে তৎক্ষণাৎ উত্তর আসে না। অনেকক্ষণ পর চরম বিরক্তি নিয়ে বলল, হাঁটুর বয়সী একটা মেয়ে কত ফাজিল। আমার মনে হয় এই মেয়ে সেই মেয়ে, কোথাও কোনো গন্ডগোল আছে। রুদ্র উত্তর দিল না। ভার্সিটিতে যাওয়ার পথে অরুণী যে স্কুলের ঠিকানা দিয়েছে সে স্কুলে যায় রুদ্র। অনেক খোঁজাখুঁজি করে, চারু নামের কেউ নেই। সাথী নামে অনেকজন আছে, কিন্তু রুদ্র যাকে খুঁজছে সে না। রাগে রুদ্রের গা জ্বলে যাচ্ছে। রুদ্রের এই মুহূর্তে মনে হচ্ছে টাকা কোনো বিষয় না, কিন্তু মেয়েটাকে খুঁজে বের করতেই হবে। বিকালে ছাদে ক্যারাম খেলার সময় কিরণ অরুণীর প্রসঙ্গটা তোলে। কার্তিক কর্মকারের বাসার দোতলায় থাকে সৌমিক। রুদ্র আর কিরণের এক ব্যাচ জুনিয়র, কিন্তু সম্পর্ক খুব ভালো। সবটা শুনে সৌমিক হাসতে হাসতে বলল, রুদ্র ভাই আজকাল এত দিল দরদি হয়ে গেছেন, আপনার মতো মানুষকে বোকা বানাই। সাধারণ কোনো মেয়ে না, দারুণ বুদ্ধিমতী বটে।
এমন তামাশা রুদ্রের বিরক্ত লাগছে। ক্যারাম বোর্ড ঘষতে ঘষতে বলল, মেয়েটা এমনভাবে অনুনয় বিনয় করেছে। খেলা শেষে রুমে গিয়ে রুদ্র চোখ লাল করে তাকায় কিরণের দিকে, চোয়াল শক্ত করে বলল, জুনিয়র পোলাপানের মধ্যে তুই ওসব কথা তুলে দিয়েছিস, আমাদের মান সম্মান খুব বেড়েছে না? রুদ্র রাগে অনার্থক বিড়বিড় করতে করতে ল্যাপটপ নিয়ে বসে, বন্ধ ল্যাপটপটা অন করে। কিরণ কিছুক্ষণ পর জিজ্ঞেস করে, লাবণ্য ফোন টোন দেয়? রুদ্রের মুখের অভিব্যক্তি দেখে মনে হচ্ছে ল্যাপটপটা কিরণের মুখে ছুঁড়ে মারবে। একটা দীর্ঘ নিঃশ্বাস গোপন করে রুদ্র, পরক্ষণে রাগ সংযত করে বলে, না রে। মিস করিস না দোস্ত? ওই যে একটা কথা আছে না, যখন মায়া বাড়িয়ে লাভ হয় না তখন মায়া কাটাতে শিখতে হয়। রুদ্র কিরণের পরবর্তী কথার আর জবাব দিল না, ল্যাপটপের দিকে তাকিয়ে নিজের কাজে ব্যস্ত হলো। 2-3 দিন হয়ে গেল, অরুণী এবার নিজেই চিন্তায় পড়ে গেল। রুদ্র কি চায়নি আমজাদ স্যারের বাসায়? রুদ্রের সাথে কিভাবে প্রেম করবে? আদেও কি সম্ভব সেটা? অরুণীর মনে হচ্ছে ও রুদ্রকে সত্যি অনেক ভালোবেসে ফেলেছিল। অদ্ভুত বাড়াবাড়ি রকমের সেই ভালোবাসা। ভালোবাসা তো সকল নিয়ম কানুনের ঊর্ধ্বে। কখন কিভাবে ভালোবাসা নামক মহাপ্রলয়ে মানুষ নিজেকে হারিয়ে ফেলে তা সে নিজেও জানে না। রুদ্রের যদি অরুণীকে ভালো না বাসে, অরুণী কষ্ট পাবে, ভীষণ কষ্ট, অসহ্য রকমের কষ্ট। অরুণী ছাদে বসেছিল, হঠাৎ পায়েস খেতে ইচ্ছে করলো। ছাদ থেকে নেমে রান্নাঘরের দিকে যেতে যেতে ডাকলো, শামিমা আপা, শামিমা আপা। শামিমা রান্নাঘর থেকে উঁচু গলায় বলে, কি হয়েছে অরুণী? অরুণী রান্নাঘরের দরজার সামনে গিয়ে বলল, আমার জন্য পায়েস রান্না করবে, ভাত ভাত করে কড়া মিষ্টি দেবে, আর দুধ দিয়ে একদম ক্ষীর ক্ষীর করে ফেলবে। এমনই রান্না করা লাগবে? তোমার কাজ থাকলে পরে রান্না করো, আমার তো এখন খেতে ইচ্ছে করছে। শামিমা মাথা ঝাঁকায়, অরুণী রুমের দিকে যেতে লাগলো। হঠাৎ কি যেন মনে পড়ায় আবার রান্নাঘরে আসলো। শামিমা জিজ্ঞাসু দৃষ্টিতে তাকায়। অরুণী বলে, আপা, তোমার ছেলে অসুস্থ হয়েছে? বললা না যে টাইফয়েড জ্বর হয়েছে? শামিমা একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলল, মুখ ফ্যাকাশে হয়ে গেল। শামিমার প্রতি অরুণীর এই সহানুভূতি শামিমার মনে প্রশান্তি ঢেলে দেয় যেন। শামিমা বিমর্ষতাপূর্ণ গলায় বলে, না, সুস্থ হয় নাই, ডাক্তার অনেক টাকার ওষুধ দিছে, খাওয়াইতে পারি নাই। বাসায় যাওয়ার সময় আমার কাছ থেকে টাকা নিয়েছেও। কথাটা বলে অরুণী শামিমার দিকে আর তাকালো না। তাকালেই শামিমা অস্বস্তিতে পড়বে। অরুণীর কাছে কোনো এক অজ্ঞাত কারণে শামিমাকে ভালো লাগে ভীষণ। ধীর স্থির স্বল্পভাষী শামিমা সব সময় মৃদু হেসে কথা বলে, কেমন মায়া মায়া একটা ভাব। রুদ্র বিকালের দিকে অরুণীর দেওয়া ঠিকানাটা দেখে, মেজাজ খিটখিটে হয়ে আছে রুদ্রের। কিরণকে জিজ্ঞেস করে, যাবি? চল। এত ইন্টারেস্টিং ঘটনা আমি মিস করতে চাই না। যাবো না মানে? কোন দিক থেকে তোর কাছে এটা ইন্টারেস্টিং? আমার টাকা মেরে দিয়েছে সেটা তোর কাছে ইন্টারেস্টিং? তুই শালা বন্ধু নামের কলঙ্ক। কিরণ হাসে। অরুণীর দেওয়া ঠিকানা অনুযায়ী যায়। 2 তলা একটা বিল্ডিং। রুদ্র উপরের দিকে তাকায়। টাকা নিতে শেষ অব্দি বাসা পর্যন্ত আসতে হলো। কিরণ থেমে যায় হঠাৎ, রুদ্রের দিকে তাকিয়ে বলল, দোস্ত তুই যা, আমার কেন যেন ভয় করছে। তোর ভয় করছে মানে? তোর কেন ভয় করবে? ইন্টারেস্টিং ঘটনা দেখতে এসেছিস তো, এখন ভয় করছে কেন? রুদ্রের চোরাচুরিতে কিরণও যায়। রুদ্র খুব ভয়ঙ্কর মেজাজ নিয়ে সিঁড়ি বেয়ে উঠছে, যেন অরুণীকে পাইলে 2-4 ঘা লাগিয়ে দিবে। কয়েকবার কলিং বেল বাজায়। কলিং বেলের শব্দে ঘুম ভাঙা আমজাদ হোসেন দরজার সামনে দাঁড়ানো। কাঁচা ঘুম ভাঙার ফলে মেজাজ খিটখিটে। রুদ্র আপাত মস্তক এক নজর তাকালো আমজাদ হোসেনের দিকে। পরনে লুঙ্গি, উদাম গাত্র, বয়স 30 পেরিয়েছে। রুদ্র জিজ্ঞেস করলো, সাথী আছে? আপনি কি সাথীর ভাই? হঠাৎ কি হলো রুদ্র ঠিক বুঝতে পারল না। আমজাদ হোসেন চিৎকার করে বলল, শালার পুত দাঁড়া। কিরণ দৌড় দিল। কিরণের দৌড় দেখে রুদ্রও দৌড়তে লাগলো। আমজাদ হোসেন অরুণীদের কলেজের ইংলিশ টিচার। অবিবাহিত আমজাদ হোসেন বয়সের তাড়নায় অরুণীদের ক্লাসের নজর কাড়া সুন্দরী সাথীর প্রেমে পড়ে যায়। ঘটনা শুধু প্রেমে পড়া পর্যন্ত সীমাবদ্ধ থাকলো না। কলেজের বসন্ত বরণ অনুষ্ঠানের দিন আমজাদ হোসেন সাথীকে অতি
গোপনে কলেজ ক্যাম্পাসের এক কোণে ডেকে নিয়ে প্রেমের প্রস্তাব দেয়। মেয়েদের স্বভাবগত অভ্যেস অনুযায়ী সাথী প্রেম প্রস্তাবের সাথে সাথে হ্যাঁ বলল না। হ্যাঁ বলতে সপ্তাহখানেক সময় লাগলো। কথাই আছে দেওয়ালেরও কান আছে। এই চিরন্তন সত্যবাণীকে আবারও সত্য প্রমাণ করে দিয়ে পুরো ক্যাম্পাস জুড়ে সাথী আর আমজাদ হোসেনের প্রেমের বিষয় সবার মুখে মুখে। এসব উপেক্ষা করে তাদের প্রেম ভালোই চলছিল। ক্লাসের ফাঁকে শুভ দৃষ্টি ক্যান্টিনে ফুচকা খাওয়া, কলেজের আনাচে কানাচে ফুসুর ফাসুর শুরু করে দেয় সুযোগ পেলেই। হঠাৎ একদিন এক ন্যাক্কারজনক কথা পুরো কলেজে আলোর বেগে ছড়িয়ে পড়ে। আমজাদ হোসেন আর সাথী নাকি বাথরুমের চিপায় ঢুকে চুমু খেয়েছে। ঘটনাটা যখন প্রিন্সিপালের কানে গেল তখন ভয়ঙ্কর রূপ নিল। লোকমুখে শোনা কলেজ প্রিন্সিপাল নাকি আমজাদ হোসেনকে চরম অপমান করেছে এমন বিশ্রী কাণ্ডের জন্য। এই ঘটনা ঘটার পর থেকে 15 দিন পর্যন্ত কলেজে আসেনি সাথী। আমজাদ হোসেনকে চাকরির জন্য আসতেই হলো। আমজাদ হোসেনের হাস্য উজ্জ্বল মুখ তখন দেখা যায়নি। অস্বস্তিকর পূর্ণ একটা ভাব মুখে নিয়ে ক্লাসে আসে। আশেপাশে তাকায় না, নিচের দিকে তাকিয়ে ক্লাস নেয়। স্টুডেন্টরা যেভাবে সুযোগ পাচ্ছে সে সেভাবে খোঁচা মেরে ইশারা ইঙ্গিতে হাসাহাসি করছে আমজাদ হোসেনকে নিয়ে। লজ্জা কিংবা অস্বস্তিতে আমজাদ হোসেনের মুখ সব সময় থমথমে থাকত। ঘটনার 1 মাস পর সাথীর বিয়ে হয়ে যায়। বিয়ে আমজাদ হোসেনের সাথে হয়নি, বিয়ে হয়েছে এক বিসিএস ক্যাডারের সাথে। সাথীর প্রাক্তন হিসেবে আমজাদ হোসেন পুরো কলেজে পরিচিত হয়েছে যায়। সবাই আড়ালে আবডালে আমজাদ হোসেনকে নিয়ে হাসাহাসি করে। আমজাদ হোসেন ক্লাসে পড়া জিজ্ঞেস করলে ছাত্রছাত্রীরা এমন এক অদ্ভুত ভঙ্গিতে হাসে, আমজাদ হোসেন বুঝতে পারে এই হাসি তাকে নিয়ে বিদ্রূপের হাসি। বিরক্ত আর লজ্জার সর্বশেষ স্তরে পৌঁছে যায় আমজাদ হোসেন। আমজাদ হোসেনের বন্ধু সমাজেরও অনেকে এই বিষয় নিয়ে হাসি তামাশা কিংবা কৌতুকের ছলে মজা লোটে। আমজাদ হোসেন প্রথম এসব দাঁত কামড়ে সহ্য করলেও আস্তে আস্তে তিক্ত হয়ে ওঠে। এক পর্যায়ে সরাসরি কিংবা ইশারা ইঙ্গিতে কেউ কোনো রকম উপহাস করলেই আমজাদ হোসেন ভয়ঙ্কর হয়ে ওঠে। আর সেখানে তার বাসায় গিয়ে সাথীকে খোঁজ করা কতটা দুঃসাহসিক কাজ। না জেনে এই দুঃসাহসিক কাজটাই রুদ্র করে ফেলল। কিরণ আগে আগে রকেটের গতিতে দৌড়চ্ছে। রুদ্র দৌড় বন্ধ করে হাঁপাচ্ছে আর হাঁটছে। কিরণকে দূর থেকে ডাকে। হাঁপানোর স্বরের ডাক বেশি দূর পর্যন্ত যায় না। রুদ্রের মেজাজ বিগড়ে যাচ্ছে, চোখ থেকে রাগের ফুলকি ছড়াচ্ছে যেন। কিরণ আমজাদ হোসেনের বাসা থেকে অনেক দূর গিয়ে থামে। রুদ্র ক্ষিপ্ত অবস্থায় হেঁটে কিরণের কাছে যায়। রুদ্রের অগ্নিবর্ণ চোখের কঠিন দৃষ্টি কিরণের দিকে। ক্রোধান্বিত গলায় চেঁচিয়ে বলল, দৌড় দিলি কেন? আমরা কি চুরি করতে গেছি? ওই সাথীর ভাই শালাই অমন তালবাহানা করলো কেন? দৌড় শেষে হাঁপাতে হাঁপাতে কিরণের প্রাণ ওষ্ঠাগত। নিচের দিকে ঝুঁকে বড় বড় নিঃশ্বাস ফেলছে। মাথা তুলে রুদ্রের দিকে তাকাতেই দেখে রুদ্র ওর দিকে তীব্র রোষপূর্ণ দৃষ্টি নিক্ষেপ করে রেখেছে। কিরণ অসহায় গলায় বলল, দোস্ত তুই তো জানিস আমি মারধর কত ভয় পাই। উফ দোস্ত, মায়ের খালি এত ব্যথা লাগে। ওই শালা পাগলা কুত্তার মতো তাকিয়েছিল, যেন এক্ষুনি আমাদের পা কামড়ে ছিঁড়ে ফেলবে। রুদ্র নিদারুণ বিরক্তি নিয়ে বলল, অহেতুক ভয় পেলি কেন তুই? আর রুদ্র এখন কি মানুষকে ভয় পায়? সাথীর ভাই আমাদের শালার পুত বললো কেন? আমাদের গালি দিল আর আমরা প্রতিবাদ না করে দৌড় দিয়েছি। আমজাদ হোসেনের ওপর তীব্র রাগে রুদ্র প্যান্টের 2 পকেটে 2 হাত ঢুকিয়ে অস্থিরভাবে এদিক ওদিক তাকাচ্ছে রুদ্র। কিরণ বলল, আমি না হয় মারধর ভয় পাই, তুই তো পাস না ভয়, তাহলে তুই কেন দৌড় দিয়েছিস? আমি তো তোর দৌড় দেখে দৌড় দিয়েছি, ভয় পেয়ে দৌড় দেইনি। রুদ্র এইটুকু বলে থেমে বদমেজাজ নিয়ে বলল, ওই ইচটা পাকা মেয়েটাকে আর একবার সামনে পেলে গুনে গুনে 4টা চট দিব। সবেমাত্র স্কুলে পড়ে অথচ কি ফাইজলামিটা করলো। দোস্ত তুই ওই টাকার আশা ছেড়ে দে, আমি আর এসবে নেই। টাকার আশা ছাড়বো মানে? আমি আবার যাব ওই বাসায়, কিন্তু একটা কথা বল, ওই লোক আমাদের গালি দিল কেন? কিরণ ক্রূর বিদ্রুপ করে বলল, বাসায় গিয়ে যুবতী বোনকে খুঁজলে গালি দিবে না তো কি? হ্যাঁ, জানতেও চাইবে না কেন খুঁজছি। আমাদের শালার পুত বললো, ভাবতে পারিস ব্যাপারটা? কিরণ দাঁত কেলিয়ে বলল, বাবা ভেবের কি আছে? আবার কখনো ওই লোকের সাথে দেখা হলে আমরা মামা ডাকবো।
কিরণের অহেতুক দাঁত কেলানিতে রুদ্রের শরীর রাগে চরচর করছে। রাগ শেষ পর্যন্ত ঘুরে ফিরে অরুণীর ওপর গিয়ে ঠেকছে। রুদ্রের হাত ইস্পিস করছে। এক হাত দিয়ে অন্য হাতের তালু চাপড়াতে চাপড়াতে বলল, কিরণ তুই বাসায় যা। কিরণ জিজ্ঞাসু দৃষ্টিতে তাকিয়ে বলল। তুই কোথায় যাবি? কিরণ একটু থেমে রুদ্রকে সাবধান করে দিয়ে বলল, ওই বাসায় যাস না, মার দিয়ে বসলে তখন আবার কি করার? হ্যাঁ, টাকার থেকে মান সম্মান বড়। বাসায় গিয়ে টাকার জন্য জোরাজোরি করলে মিথ্যে মামলা ঠুকে দিবে, নারী নির্যাতনের মামলা, বুঝলি? যেমন ইচ্ছে বাঘা বোন তেমন ভাই, ভয়ঙ্কর মানুষেরা। রুদ্র কি যেন ভেবে বলল, তুই বুঝলি কিভাবে ওটা ওই মেয়ের ভাই? তোকে হাই স্কুলে পড়া মেয়ের হাজবেন্ড, সে যুগ এখন আর আছে? রুদ্র উত্তর দিল না। কিরণ আবার তীব্র আক্ষেপ করে বলল, যুগ পাল্টায়, যুগে যুগে অনেক কিছুই পাল্টায়, কিন্তু আইনের ধারা পাল্টাচ্ছে না। নারী নির্যাতন মামলা আছে, পুরুষ নির্যাতন মামলা নেই কেন? হ্যাঁ, ভালো করে খোঁজ খবর নিয়ে দেখ কত পুরুষ নির্যাতিত হচ্ছে গার্লফ্রেন্ডের হাতে কিংবা বউয়ের হাতে। আমাদের সাথে যা হয়েছে সেটা কি আর এক প্রকার নির্যাতন না? হ্যাঁ। রুদ্র প্যান্টের পকেট থেকে সিগারেটের প্যাকেটটা বের করে সিগারেট ধরালো। সিগারেটটা 2 আঙ্গুলের ফাঁকে নিয়ে 2টা টান দিয়ে নাক দিয়ে ধোঁয়া উড়ালো। শান্ত ভঙ্গিতে বলল, এটা নির্যাতন নয়, প্রতারণা। প্রতারণা মামলা দেওয়া যেতে পারে। রুদ্র সিগারেটের ধোঁয়া ছাড়তেই কিরণ নিচের নাক টিপে ধরল। সিগারেটের গন্ধে কিরণের মাথা ব্যথা হয়। রুদ্র কিরণের দিকে তাকিয়ে বলল, যে পুরুষ সিগারেট খায় না সে কোনো পুরুষ না। তো কি আমি পুরুষ না? হ্যাঁ, সিগারেট খেয়ে প্রমাণ করতে হবে যে আমি পুরুষ? তুই সিগারেট কেনার টাকা পাবি কোথায়? গার্লফ্রেন্ডকে লিপস্টিক, স্নো কিনে দিতে দিতেই তো পকেট খালি। কিরণ যেন চুক্তিতে পরাস্ত হলো। গার্লফ্রেন্ডকে নিয়ে এসব প্রসঙ্গ আসলেই কিরণ চতুরতার সহিত এড়িয়ে যাবে। প্রসঙ্গ পাল্টিয়ে বলল, তুই কি সত্যি প্রতারণা মামলা দিবি? রুদ্র হালকা গলায় বলল, আরে ধুর, এই কয়টা টাকার জন্য মামলা দিব? কিছুক্ষণ পর রুদ্র আবার ক্ষুব্ধ হয়ে বলল, সিনিয়র জুনিয়র সবাই আমার সাথে মেপে কথা বলে, আর ওই হাই স্কুলে পড়া মেয়ে আমার হাতের তালুতে নিয়ে নাচাচ্ছে। কিরণ হাসল, স্বস্তিপূর্ণ গলায় বলল, বলতো আমায়। আর যাই বলিস, ওখানে বসে আর কথা বাড়ালে নিশ্চিত আমাদের মার দিত। আমরা না হয় মারতে পারতাম, কিন্তু মান সম্মান কোথায় গিয়ে দাঁড়াতো? রুদ্র খ্যাক করে উঠে বলল, রাখ তোর জ্ঞান, ওই শালারে আমি মার না দিয়ে ছাড়বো? কিরণের ফোন বেজে ওঠে এর ভিতর। ফোনের স্ক্রিনের দিকে তাকিয়ে কিরণ যেন ভয়ে আড়ষ্ট হয়ে গেল। ব্যস্ত গলায় বলল, দোস্ত, আমার ডেটিংয়ে অলরেডি আধা ঘন্টা লেট, আমি যাচ্ছি। যা, আমারও কম্পিউটারের দোকানে কাজ আছে। রুদ্র কয়েক মুহূর্ত আবার বলল, তোর যে কাল নাগিনী গার্লফ্রেন্ড, আজ তোকে যেন ঠোকর দিয়ে মেরে না ফেলে। কিরণ একটা ট্যাক্সি নিয়ে চলে গেল। সিগারেটের উচ্ছিষ্ট অংশটা হাত থেকে ফেলে দিয়ে রুদ্রও হাঁটতে লাগলো। সন্ধ্যা হয়ে আসছে, সূর্য হেলে পড়েছে পশ্চিম দিগন্তে। টাকা ধার দিয়ে কি একটা উটকো ঝামেলায় পড়ল। এই কথা ভাবতেই রুদ্রের মেজাজ খারাপ হয়ে যাচ্ছে। রুদ্রের কান ধরে উঠবোস করতে ইচ্ছে করছে নিজের এরূপ ভ্রমের জন্য। চারিদিক থেকে মাগরিবের আজানের ধ্বনি ভেসে আসছে। রুদ্র নামাজ পড়ে কম্পিউটারের দোকানের দিকে হাঁটতে লাগলো। সন্ধ্যার পর অরুণী জানালার কাছে হেলান দিয়ে বসে বাইরের দিকে তাকিয়ে রইল। সন্ধ্যার পর পৃথিবীটা কেমন যেন মোহনীয় মনে হয়। অরুণী তাকিয়ে তাকিয়ে ব্যস্ত শহর দেখে ব্যস্ততম মানুষগুলো, মানুষের কর্মব্যস্ততা কিংবা ঘরে ফেরার তারা। কিছুক্ষণ পরপর তীব্র জোরে হর্ন বাজিয়ে বড় বড় ট্র্যাক যাচ্ছে শো শো করে। চারিদিকে নানা রঙের লাইটের আলোতে শহরটা রং বেরঙের রূপ ধারণ করেছে। দূরে ল্যাম্পপোস্টের হলুদ আলোটা তেল ফুরিয়ে আসা লণ্ঠনের মতো জ্বলছে। তার আলোতে দাঁড়িয়ে থাকা 5-7 বছর বয়সী এক বাচ্চার দিকে তাকিয়ে অরুণীর চোখ আটকে যায়। ল্যাম্পপোস্টের হলুদ আলোয় বাচ্চাটার চেহারায় মনোরম সৌন্দর্যের হলুদ আভা ফুটে উঠেছে। পৃথিবীর নানা রকম সৌন্দর্য মানুষকে নানা রকম অনুভূতি দান করে। যেমন নদী দেখলে মানুষ অকারণেই উদাস হয়ে যায়,
অরুণী জানালার কাছ থেকে উঠে আসে। রাত 10টার দিকে হঠাৎ রুদ্রের সাথে কথা বলতে ইচ্ছে হলো অরুণীর। রুদ্রকে যে সিমের নম্বর দিয়েছিল সেই সিম অন করে। রুদ্রের কণ্ঠ শুনতে ইচ্ছে হচ্ছে অরুণীর, তীব্র রকমের ইচ্ছে পিপাসা। নিজের এই বাড়াবাড়ি রকমের ভালোবাসার ভবিষ্যৎ নিয়ে মাঝে মাঝে উদ্বিগ্ন হয়ে পড়ে অরুণী। মাঝে মাঝে এসব ভেবে হা হয়ে থাকে, একটা ছেলেকে সত্যি এতটা ভালোবেসে ফেলেছে। রুদ্রের কাছে ফোন দিলে রুদ্রের প্রতিক্রিয়া কেমন হবে সেই ভেবে উত্তেজিত হয়ে পড়ে অরুণী। ধমক দিবে হয়তো, ফোনের ভিতর তো আর চির দিতে পারবে না। অরুণী ফোন দিল। রুদ্র তখন ঘড়ি দামাদামি করছিল। দোকানির সাথে কথা বলার মাঝে ফোন বাজায়, ফোনের স্ক্রিনের দিকে না তাকিয়েই ফোনটা কেটে দেয়। রুদ্র ফোন কেটে দেওয়ায় অরুণী অবাক হয়ে যায়। অরুণী ভেবেছিল ফোন দেওয়ার সাথে সাথে রুদ্র ফোন রিসিভ করে আকাশ পাতাল ফাটিয়ে ধমক দিবে ওকে। রুদ্র শপিং মল থেকে বের হয়ে পকেট থেকে ফোনটা বের করে। ফোনের দিকে তাকিয়ে রুদ্রের চোখ কপালে উঠে গেল অরুণীর ফোন নম্বর দেখে। এর ভিতর অরুণী আবার ফোন দিল। রুদ্র সাথে সাথে ফোন তুলে গর্জে উঠে বলল, ইচড়ে পাকা মেয়ে, তোমার সামনে পেলেই 4টা চট দিব। রুদ্রের এমন আচরণও অরুণীর কাছে ভয়ঙ্কর রকমের মিষ্টি লাগছে। অরুণী নিজেকে নিজেই ধমক দেয়। এমন আচরণ মিষ্টি লাগা মোটেও কাম্য নয়। অরুণী রুদ্রের গলার স্বরে বিবস্ব হয়ে থাকে। কৌতুক করে বলল, 4টা কেন, 64টা চট দেবেন, আপনার ছোঁয়া পাবো। কথাটা বলে অরুণী জিহ্বায় কামড় দিল। ছি, কি বলল এটা? অরুণীর এমন জবাবে রুদ্র হতবাক। মজা লড়ছে মেয়েটা। রুদ্র চোয়াল শক্ত করে বলল, এই মেয়ে, চিনো তুমি আমায়? টাকার জন্য তোমার বাসা পর্যন্ত গিয়েছি, সামনে পেলেই গাল লাল করে দিব। বাসা পর্যন্ত গিয়েছে মানে? আমজাদ স্যারের বাসায় গিয়েছিল? কি হয়েছে সেখানে গিয়ে? অরুণীর মাথায় প্রশ্নগুলো ডাঙায় তুলে রাখা মাছের মতো তরপাতে থাকে। অরুণীকে নিরুত্তর দেখে রুদ্র ফের বলল, তোমার ভাই যে ব্যবহার করেছে এর মাসুল গুনতে হবে। ভদ্র তো নেই কোনো। মানুষ বাসায় গেলে কিছু জিজ্ঞেস না করে গালি দিবে, তারা করবে। আমজাদ স্যারের বাসায় গিয়েছে তাহলে। অরুণীর পরিকল্পনা সফল হওয়ায় পেট ফেটে যাচ্ছে হাসির বেগে। দাঁত দিয়ে ঠোঁট কামড়ে হাসি চাপিয়ে রাখল। শেষে ব্যর্থ হয়ে ফোন হোল্ড করে রেখে রুম কাঁপিয়ে হাসছে। হাসতে হাসতে অরুণীর চাপা ব্যথা হয়ে গেল। দম বন্ধ হয়ে আসছে। 5 মিনিট পর হাসি নিয়ন্ত্রণ করে ফোন হাতে নেয়। মুহূর্তেই গলার স্বর পরিবর্তন করে ব্যথিত গলায় বলল, জানেন ভাইয়া কি হয়েছে? প্রেম করে বাসায় ধরা খেয়েছি। হাই স্কুলে বসেই প্রেম প্রীত করে ধরা খাওয়ার ফলস্বরূপ আমায় রুমে বন্দি করে রেখেছে। আমি বয়সের তুলনায় বেশি পেকেছি, নয়তো কি কেউ হাই স্কুলে বসে প্রেম করে বলুন? আর আমার ভাই ভেবেছে আপনি সেই ছেলে, তাই অমন ব্যবহার করেছে। আপনার কাছে সরি বলতে ফোন দিয়েছি। আর শুনুন, আপনার টাকা কালই দিয়ে দিব। রুদ্র কিছু বলার আগে অরুণী আবার বলল, সেদিন আপনার সাথে ফাজলামি করে উল্টাপাল্টা বলে ফোন অফ করে রেখেছিলাম। আমি ভেবেছি আবার বিকেলে ফোন দিয়ে বলবো যে ভাইয়া সরি ফাজলামি করেছি, আপনার টাকা এক্ষুনি দিয়ে দিব। কিন্তু দুপুরেই ধরা খেয়েছি আর সুযোগ হয়নি ফোন দেওয়ার। আমি একটু বেশি ফাজলামি করি, দেখেন না, এই বন্দি দশায় থেকেও কি চটপট কথা বলি। এটা আমার স্বভাব ভাইয়া, কিন্তু আমি খুব কষ্টে আছি। প্লিজ আমায় বকা দেবেন না, আমি পরিস্থিতির শিকার। সবকিছু শুনে রুদ্রের মেজাজ একটু হালকা হলো। অরুণীর এমন সরল স্বীকারোক্তি কেমন অদ্ভুত লাগলো রুদ্রের। বিরক্ত ভরা গলায় বলল, টাকা কখন দিবে? ওপাশ থেকে অরুণী অসহায় গলায় বলল, প্লিজ ভাইয়া, কিছু মনে করবেন না। আমায় তো বাসা থেকে বের করতে দেয় না। আমার একটু কষ্ট করে বাসায় আসতে হবে। এবারে আমার ভাই ওরকম আচরণ করবে না। আমি আমার মাকে বুঝিয়ে বলেছি, মা ভাইয়াকে বলেছে ভাইয়া আপনার টাকা দিয়ে দেবে। আপনি আমার উপকার করেছেন, আমার উচিত হেঁটে গিয়ে আপনার বাসায় টাকা দিয়ে আসা। 200 টাকা বাড়িয়ে দিয়ে আসা উচিত, কিন্তু কি করব বলুন, আমি খারাপ অবস্থায় আছি খুব। 200 টাকা বেশি দিতে হবে না, যা নিয়েছি তাই দিলেই হবে। অরুণী প্রবল চেষ্টা করে হাসি চাপিয়ে বলল, কালকে আবার আসবেন কিন্তু ভাইয়া, এসে আমার ভাইয়ের কাছে টাকা চাইলেই দিয়ে দেবে।
যা হয়েছে তাতে অরুণীর তেমন দোষ নেই। প্রেম ধরা খেয়ে বন্দি হয়ে আছে। এসব ভেবে অরুণীর ওপর রাগটা এখন তেমন নেই, কিন্তু ঝামেলা লাগছে রুদ্রের কাছে। টাকা ধার দিয়ে ভীষণ ঠেকা ঠেকেছে। রুদ্র রাগে বিড়বিড় করতে থাকে, থমথমে গলায় বলল, আচ্ছা রাখো। অরুণী বলে উঠল, রাখবেন? একটু হাসেন না ভাইয়া, আপনার হাসিটা সুন্দর। রুদ্র খিটখিটে মেজাজে বলল, এইরকম ইচটে পাকাগিরি করো বলেই তো এই বয়সে ধরা খেয়েছো, ফাজিল কোথাকার। ফোন রাখো। 2-4টে ধমক দিয়ে রুদ্র ফোন রেখে দিল। রুদ্রের ধমকগুলো রোমাঞ্চকর লাগছে অরুণীর কাছে। রুদ্র ফোন রাখার পর আবার হাসছে অরুণী। হাসতে হাসতে শ্বাস রুদ্ধ হয়ে আসছে। আবার রুদ্র কাল আমজাদ স্যারের বাসায় যাবে, গিয়ে টাকা চাইবে। অরুণী হাসতে হাসতে বিছানায় গড়াগড়ি খাচ্ছে। রুদ্র বাসায় ফিরে দেখে কিরণ ভাত খাচ্ছে। রুদ্র শার্টের বোতাম খুলতে খুলতে বলল, কিরণ, ঘটনা তো আরেকটা ঘটেছে। কিরণ ভাতের লোকমা মুখে তুলতে তুলতে বলল, কিসের ঘটনা? তো এসে সাদিকে নিয়ে ঘটনা? রুদ্র ভ্রু কুচকে বলল, আমার সাথী মানে? না না, কিচ্ছু না, বল। রুদ্র খাটে বসে ফ্যানটা অন করে আয়েশ করে শুয়ে পড়ল। ওই মেয়ে প্রেম করে ধরা খেয়েছে বাসায়, তাই ওই ভদ্রলোক আমাদের দেখে ভেবেছে সেই প্রেমিক তোর আর আমার ভিতরের কেউ। রুদ্র সবটা কিরণ অবাক হলো, হাসতে হাসতে বলল, খুব জটিল কাহিনী তো। আমরা শুধু শুধু উল্টোপাল্টা ভেবেছি। কালকে যাই, তুই আবার যাবি? তুই আবার না গিয়ে উপায় আছে? কিরণ বলল, আমরা যদি এখন দৌড়ে না আসতাম, বোনের বয়ফ্রেন্ড ভেবে আমাদের ঠিকই মার দিত। বোনের বয়ফ্রেন্ড বাসা পর্যন্ত গেলে কেউ আস্ত রাখে বল? হ্যাঁ। রুদ্র উত্তরে হাসল। কিছুক্ষণ পর রুদ্র আবার বলল, মেয়েটা কেমন যেন অদ্ভুত রে ভাই। কিরণ হাসে। রুদ্রও আবার হাসল। কিরণ একটা দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে হতাশ গলায় বলল, এত কাহিনীর টাকা ধার নিয়ে? রুদ্র আর উত্তর না দিয়ে শুয়ে শুয়ে নিউজ ফিড স্ক্রল করছে। ভাত খাওয়া শেষে কিরণের ফোন আসে। কিরণ ফোন নিয়ে বারান্দায় যায়। নিশ্চয়ই কিরণের গার্লফ্রেন্ড ফোন দিয়েছে। কিরণ খুব রোমান্টিক গলায় কথা বলছে। রুম থেকে স্পষ্ট কিরণের গলা শোনা যাচ্ছে। এক পর্যায়ে বলল, জান পাখি, প্লিজ রাগ করে থেকো না, খেয়ে নাও। তুমি খাওনি বলে আমিও খাইনি। রুদ্রের কপালে ভাঁজ পড়ল। মাত্রই তো 3 প্লেট ভাত খেয়ে বারান্দায় গেল কিরণ। রুদ্র হাসছে নিঃশব্দে। কিরণ কথা বলা শেষে রুমে আসতেই রুদ্র ফোনের দিক থেকে মুখ তুলে বলল, কয় বেলা না খেয়ে আছিস কিরণ? কিরণ প্রথমে কথাটা বুঝতে পারল না ঠিক, পরে বুঝতে পেরে হেসে ওঠে, বলল, গার্লফ্রেন্ডের মন রক্ষা করতে কত কি যে বলা লাগে, তুই কি বুঝবি? রুদ্র একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলল, বুঝি না বলেই তো গার্লফ্রেন্ড ছেড়ে চলে গেছে। কিছুক্ষণ পর রুদ্র আবার বলল, কথা একটু আস্তে বলিস, কি সব উম্মা টুম্মা বলিস সব শোনা যায়। রুদ্রর গলায় কৌতুক, উচ্চস্বরে হেসে উঠে কথাটা বলে। কিরণ বোধহয় কিঞ্চিত লজ্জা পেল। রুদ্রের হাসি আরো বেড়ে গেল। সকালে কোচিং শেষে কলেজের পশ্চিম দিকে থাকা দিঘির ঘাটের বেঞ্চিতে বসে আছে অরুণী। দিঘির স্বচ্ছ স্থির জলের দিকে দৃষ্টি আবদ্ধ। মাঝে মাঝে দক্ষিণা সমীরণ দিঘির শান্ত জলে মৃদু দোলা দিয়ে যাচ্ছে। ঠান্ডা শীতল বাতাসে শরীর শিরশির করে উঠছে অরুণীর। মাঝে মাঝে জোরে বয়ে যাওয়া পাগলাটে পবনে চুলগুলো এলোমেলো হয়ে যাচ্ছে। তাইতি আর রাকা ফুচকা নিয়ে সে ধপ করে বসে অরুণীর পাশে। তাইতি প্রশ্ন করল, কিরে নীরা, আজ এখনো আসেনি? কোচিনেও আসলো না। অরুণী মুখে থাকা ফুচকাটা গিলে বলল, দেখ আবার কার সাথে ডেটিং এ গেছে। এর ভিতরে রাকা বলে উঠল, কিরে অরুণী, রুদ্র ভাইয়ার সাথে তোর প্রেম কত দূর? কথাটাই খানিক বিদ্রুপ ছিল। অরুণের মেজাজ চট করে খারাপ হয়ে গেল। তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালো একবার রাফার দিকে, তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালো একবার রাকার দিকে। অরুণী কিছু বলার আগেই রাকা আবার বলল, আরে এভাবে তাকাস কেন? মজা করে বলছি, এখন বল কি খবর? অরুণী বিগড়ে যাওয়া মেজাজ নিয়ে বলল, তোর এত জানতে হবে না। ফুচকায় প্রচন্ড ঝাল ছিল। অরুণীর মুখ জ্বলছে, ঝালে যেন মুখ গরম হয়ে গেছে। তাইতি ঝাল খেতে পছন্দ করে। অরুণীর শ্যামবর্ণের মুখটা লাল হয়ে উঠেছে ঝালে। তাইতির দিকে তাকিয়ে বলল, এত ঝাল একটু কমিয়ে দিতে বলবি না?
অরুণী সিঁড়ি বেয়ে নেমে দিঘির পানি মুখে নিয়ে কুলি করলো কয়েকবার, তারপর আবার এসে আগের জায়গায় বসলো। দিঘির শান্ত জলে ঢিল ছুটতে ছুটতে হতাশ গলায় বলল, রুদ্রর সাথে প্রেম হবে না মনে হয়, কেমন যেন রুদ্র কাঠখোট্টা টাইপ। তাইতি রাগ রাগ গলায় বলল, হবে কিভাবে তোর প্রেম? রুদ্র ভাই সামনে পেলে তোকে কষিয়ে কয়েকটা চড় দেবে। একবার না হয় আমজাদ স্যারের বাসায় পাঠিয়ে বকা বানিয়েছিস, সরি বলে ঝামেলা মিটিয়ে নিয়ে টাকা দিয়ে দিতি। আজ কেন আবার সেই আমজাদ স্যারের বাসায় গিয়ে টাকা চাইতে বললি? টাকা দিয়ে সরি বললেই তো সব মিটমাট হয়ে যাবে, তারপর আর কথা কিভাবে বলবো? এই ঝামেলাটা তো বাড়াচ্ছি কথা বলার জন্য। অরুণী এইটুকু বলে আবার থেমে বলল, কারো মনে ঢুকতে হলে আগে তার চিন্তা ভাবনা ঢুকতে হবে। আজকে আমজাদ স্যারের বাসায় গিয়ে যখন আবার বোকা হয়ে আসবে, তখন সারাক্ষণ আমার কথা ভাববে, আমায় খুঁজবে, সে হোক বিরক্তি কিংবা রাগে। রাকা বলল, এছাড়া আর কোনো উপায় নেই রুদ্র ভাইয়ের মনে কিংবা চিন্তা ভাবনায় ঢোকার? এসব উল্টাপাল্টা কাজ করে লোকটাকে বিভ্রান্ত করছিস এভাবে। আমার মনে হয় উনি গম্ভীর টাইপ মানুষ। এসব ঝামেলা তুই শেষ করবি কিভাবে আর প্রেম হবে কিভাবে? কিভাবে ঝামেলা মিটমাট করবে এই ভেবে অরুণী যেন একটু চিন্তিত। বলল, এছাড়া যদি উপায় থাকতো তাহলে কি আমি এসব করতাম? আমি ওনাকে কেমন যেন অনেক ভালোবেসে ফেলেছি, অযৌক্তিক ভালোবাসা, নিজের ওপর রাগ হচ্ছে। অরুণীর গলায় বিমর্ষতা। তাইতি কিছুক্ষণ পর বলল, একটা কাজ করতে পারিস। অরুণী আগ্রহী চোখে তাকালো তাইতির দিকে। তাইতি বলল, সরি বলে ওনার টাকা ফেরত দিয়ে দে, আর প্রেম ভূতের চিন্তা মাথা থেকে নামিয়ে ফেল। এইভাবে প্রেম হবে না। রুদ্র এখন নিরাবেগ মানুষ, ছ্যাঁকাটাকা খেয়েছে বোধহয়। তাইতির কথার প্রত্যুত্তরে অরুণী খিটখিটে মেজাজে বলল, কিভাবে প্রেমটা হওয়াবো সে বুদ্ধি না দিয়ে। শেষের কথাটুকু অস্পষ্টভাবে বিড়বিড় করে শেষ করলো অরুণী। তাইতি বা রাকা কেউই এই অস্ফুট স্বরের কথা বুঝতে পারল না। অরুণী খানিক বাদে করুণ স্বরে বলল, আমি যদি চোখ ধাঁধানো সুন্দরী হতাম তাহলে প্রেম আরো আগেই হয়ে যেত। শ্যামলা বলেই যত সমস্যা। এই প্রথম নিচের গায়ের রং নিয়ে তীব্র হতাশা প্রকাশ করলো অরুণী। এর আগে কখনো এই নিয়ে অরুণীর কোনো আক্ষেপ ছিল না। তাইতি আর রাকা যেন বিস্মিত হলো খুব। রাকা অদ্ভুত এক ভঙ্গিতে বলল, অরুণিছি, তুই শ্যামবর্ণের জন্য আক্ষেপ করছিস? তুই দিন দিন চিপ মেন্টালিটির হয়ে যাচ্ছিস, থার্ড ক্লাস মানুষের মতো চিন্তা ভাবনা। অরুণী ঠোঁট উল্টে বলল, এত জ্ঞান ঢালিস না। এই বলে বেঞ্চে রাখা কলেজ ব্যাগটা কাঁধে নিতে নিতে বলল, আজ আমি ক্লাস করব না, বাসায় গেলাম। তাইতি মরিয়া হয়ে উঠে বলল, কেন ক্লাস করবি না? অরুণী, তোর মাথায় দেখছি ভূত চেপেছে। অরুণীর সরল স্বীকারোক্তি। চেপেছে ভূত, গেলাম আমি। অরুণীর এমন প্রতিক্রিয়া দেখে ওরা আর কথা বলার জো পেল না। অরুণী কলেজ থেকে সোজা সেই চায়ের দোকানে গেল। এই দোকানির কথা অরুণী ভুলে বসেছে, অথচ রুদ্র এখানে আসলেই নিশ্চিত দোকানি সব বলে দিবে। এতদিনে কি রুদ্র একবারও আসেনি, নাকি দোকানি বলে দিয়েছে? বলে দিলে সর্বনাশ হয়ে যাবে। নিজের এই আত্মভোলা স্বভাবের জন্য নিজের উপর মেজাজ খারাপ হচ্ছে অরুণীর। ভয়ে অরুণীর বুক ঢিপ ঢিপ করছে। সূর্যের কানে এসব কথা একবার গেলে মহাপ্রলয় হয়ে যাবে। এমন একটা গুরুত্বপূর্ণ বিষয় অরুণীর এতদিনে একবারও মাথায় আসেনি। কি অদ্ভুত ব্যাপার! দিঘির ঘাটে বসে নানান চিন্তায় এই বিষয়টা হঠাৎ মাথায় আসতেই অরুণী কলেজ বাদে চলে এসেছে। দোকানে নেই। দোকানের বেঞ্চে বসা খরিদ্দারের কাছ থেকে জানতে পারলো দোকানি কোথায় যেন গেছে। কয়েক মিনিট পরে দোকানের ছেলে আসলো। ছেলের বয়স 13-14 হবে। দোকানির ছেলের কাছ থেকে জানতে পারলো দোকানের আসতে একটু দেরি হবে। কি আর করার, অরুণী উত্তপ্ত রোদের ভিতর বসে বসে অপেক্ষা করছে। মনে মনে ভাবছে এখন যদি রুদ্র চলে আসে। ভাবতেই অরুণীর ভয় ভয় লাগছে। অরুণী 99% নিশ্চিত রুদ্রকে বলে দিয়েছে এসব কথা দোকানি। অরুণীর পরক্ষণে মনে হলো যদি রুদ্রের কাছে বলে দিত তাহলে রুদ্র কাল ফোনে কিছু বলল না কেন? এসব ভাবনা শেষ হতে না হতেই
অরুণী তাকিয়ে দেখে রৌদ্র উজ্জ্বল আকাশে আচমকাই নীরদের আগমন। কয়েক মুহূর্ত পর পুরো আকাশ মেঘে ঢেকে গেল। বড় বড় কালো মেঘের খণ্ড আকাশে বিচরণ করছে। কয়েকবার মেঘে ডাক দিতেই বড় বড় ফোঁটায় বৃষ্টি পড়তে লাগলো। মুষলধারে বৃষ্টি শুরু হলো। বৃষ্টির আঁচে খানিক ভিজে যেতে লাগলো অরুণী। এর ভিতর দেখলো দোকানি ছাতা মাথায় দিয়ে দ্রুত দোকানের দিকে এগিয়ে আসছে। অরুণীর অপেক্ষার অবসান হলো। দোকানি ছাতা বন্ধ করে দোকানের বেঞ্চে রেখে সবার আগে অরুণীর দিকে তাকালো। এভাবে বৃষ্টিতে ভিজে হন্তদন্ত হয়ে ফেরা মানুষকে সাথে সাথে কিছু জিজ্ঞেস করা সমীচীন নয়। অরুণী কিছুক্ষণ পর জিজ্ঞেস করলো, আচ্ছা ভাই, রুদ্র আকনকে কি আপনি বলে দিয়েছেন আমি তার খোঁজ করেছি কিংবা আমার ঠিকানা? দোকানি গায়ের গামছা দিয়ে মাথায় পানি মুছতে মুছতে বলল, না না আপা, রুদ্র তো আর আহেই নাই। অরুণী পুলকিত হলো। সত্যিকারের একটা ভাবনা খুঁজল যেন। মন জুড়ে প্রশান্তি অনুভূত হলো। কয়েক মুহূর্ত পর দোকানিকে সতর্ক করে বলল, ভুলেও এসব বিষয়ে কিছু বলবেন না। দোকানি মাথা ঝাঁকিয়ে অরুণীর কথায় সম্মতি দেয়। অরুণীর সূর্যের বোন একথা জানার পর থেকে দোকানি সব সময় আন্তরিক আচরণ করে। ভিতরে ভিতরে হয়তো বড্ড বিরক্ত হয়, হোক বিরক্ত, অরুণীর কিছু এসে যায় না। অরুণী আবার বলে, শুনুন, এসব কথা সূর্য দাদাকে ভুলেও বলবেন না। ভুল ক্রমে যদি বলেও ফেলেন তাহলে কিন্তু আমি ইনিয়ে বিনিয়ে আপনার নামে মিথ্যে বিচার দিব, তারপর আপনার দোকান উড়ে যাবে। না না আপা, এগুলো আমি সূর্যের কাছে কইতে যাবো কে? অরুণী বৃষ্টি শেষ হওয়ার অপেক্ষা করছে। দোকানে বসে খরিদ্দারটা সিগারেট টানছে। সিগারেটের গন্ধে অরুণীর দম বন্ধ লাগছে। খরিদ্দারের ভিতর কেউ কেউ অরুণীর দিকে সরু চোখে তাকায়। এভাবে একটা যুবতী মেয়ে সংকোচহীনভাবে এতগুলো পুরুষের মাঝে বসে আছে, ব্যাপারটা চোখে বিদ্ধ হওয়ার মতো কিংবা দৃষ্টিকটু। দোকানি সবাইকে ইশারায় সাবধান করে বলল, সূর্যের বোন। কয়েক মিনিট পর বৃষ্টি কমে আসতেই অরুণী বের হয়ে গেল দোকান থেকে। বৃষ্টি হলে অরুণীর মেজাজ বিগড়ে যায়। চারপাশের এমন স্যাঁতসেঁতে অবস্থা অরুণীর বিরক্তির কারণ হয়ে ওঠে। বিকেলে টিউশনি শেষে রুদ্র সেই চায়ের দোকানে যায়। অনেক দিন পর রুদ্রকে দেখে দোকানি একটু অবাক হলো। অরুণীর ব্যাপারটা বলার জন্যে দোকানের বোনের ভিতর হাঁসফাঁস অবস্থা হচ্ছে, কিন্তু সূর্যের কথা মনে পড়তেই অরুণীর বিষয়টা বলার আগ্রহ হ্রাস পেয়ে গেল। চায়ের দোকানে কিছুক্ষণ বসে থেকে রুদ্র আমজাদ হোসেনের বাসার উদ্দেশ্যে গাড়ি নিল। রুদ্রের বাইকের সামনের দিকটা গাছের সাথে ধাক্কা লেগে ভেঙে গেছে কিছুটা, তাই বাসায় রেখে এসেছে। ট্যাক্সি কিংবা রিকশায় যাতায়াত বিরক্ত লাগে রুদ্রের। অরুণীর প্রতি রাগে রুদ্রের মেজাজ সপ্তমে। জীবনে বেঁচে থাকতে আর কাউকে টাকা ধার না দেওয়ার দৃঢ় প্রতিজ্ঞ করছে রুদ্র। আমজাদ হোসেনের বাসার সামনে গাড়ি থামাতেই রুদ্র ছটপট নেমে দ্রুত পায়ে সিঁড়ি দিয়ে উঠতে লাগলো। চোখে মুখে ঘোর বিরূপতা। দরজার সামনে গিয়ে দেখে দরজায় বড়সড় একটা তালা ঝোলানো। রুদ্রের মাথায় রাগে যেন রক্ত উঠে গেল। তীব্র ক্রোধে চোয়াল শক্ত করে চোখ বন্ধ করে রাখলো কয়েক সেকেন্ড। ইচ্ছে করছে দরজায় কয়েকটা কষিয়ে লাথি দিতে। প্রচণ্ড রাগে রুদ্রের কান লাল হয়ে গরম ধোঁয়া বেরুচ্ছে যেন। আমজাদ হোসেনের পাশের রুমের বারান্দা থেকে এক ভদ্র মহিলা শুকানো কাপড় রুমে নিচ্ছে। রুদ্র ইতস্তত বোধ করে ডাকলো অজ্ঞাত সেই মহিলাকে। ভদ্র মহিলা মিষ্টি হেসে বলল, কিছু বলছো? গলার স্বরটা নরম, কথায় সমাদরপূর্ণ ভাব আছে। রুদ্র সহজভাবে কথা বলার ভরসা পেল। জিজ্ঞেস করলো, এই বাসায় সাথীরা থাকে, ওরা কোথায় গেছে বলতে পারবেন? ভদ্র মহিলার মুখের অভিব্যক্তি যেন মুহূর্তেই বদলে গেল। অদ্ভুত এক দৃষ্টিতে তাকালো রুদ্রের দিকে, যেন খারাপ কিছু জিজ্ঞেস করেছে রুদ্র। ভদ্র মহিলাকে নিরুত্তর দেখে রুদ্র আবার বলল, আমার খুব জরুরি প্রয়োজন ওনাদের। ভদ্র মহিলা ঝাঝালো গলায় বলল, কলেজে পড়ো না তুমি? আজকালকার ছেলে পেলে এত বেয়াদব, স্যারদের মান সম্মান দেয় না, পরিবার থেকে ভদ্রতা শিখুনি? রুদ্র নির্বুদ্ধি হয়ে তাকিয়ে রইল। ভাষা শূন্য সে দৃষ্টি। পরিবার তুলে কথা এই প্রশ্নের বিপরীতে। রুদ্রের চেহারায় তীব্র ক্ষোভ, রাগ সংযত করল। মহিলাদের সাথে ঝামেলা না করাই শ্রেয়। যথাসম্ভব বুঝিয়ে বলার চেষ্টা করল, আপনি আমায় এসব কথা কেন বলছেন?
এই বাসের ভদ্রলোকের বোন সাথী আমার থেকে টাকা ধার এনেছে, আমি টাকা নিতে এসেছি। আর আমায় দেখে মনে হয় আমি কলেজে পড়ি? ভদ্রমহিলা দ্বিগুণ রাগ নিয়ে বলল। চর মেরে গাল লাল করে দিব বেয়াদব পোলাপান। কোনো আদব আচরণ শিখুনি। একজন শিক্ষকের সাথে মজা নেয়, তাও তার বাসায় এসে। কথাগুলো রুদ্রের মাথায় উপর দিয়ে গেল। কিছুই বুঝতে পারল না। রুদ্রের মনে খানিক সন্দেহ হলো কোথাও ভুল হচ্ছে ওর। কিছুই বুঝতে পারছে না। সন্দিহান হয়ে বলল, আচ্ছা, এই বাসায় কারা ভাড়া থাকে? আমি বলতে চাচ্ছি সাথীরা থাকে তো? ভদ্রমহিলার রাগ যেন ক্রমশ বাড়ছে। বারান্দা থেকে গলা উঁচিয়ে ডাক দিল, এই আলাফেরা ওইদিকে আসো তো। এইটুকু বলে বিড়বিড় করে বলল, একজন শিক্ষককে তার বাসায় সে কলেজ কিংবা রাস্তায় বসে উত্ত্যক্ত করা, এই প্রজন্মটা ধীরে ধীরে ধ্বংস হয়ে যাচ্ছে। আমরা শিক্ষকের ভয়ে কেঁপেছি, আর এরা। ভদ্রমহিলার কথা শেষ না হতেই রুম থেকে এক লোক বেরিয়ে আসলো। হাতে উপন্যাসের বই, চোখে বোটা ফ্রেমের চশমা। ভদ্রমহিলার দিকে তাকিয়ে বলল, কি হয়েছে কি? এভাবে গলা ফাটিয়ে চিৎকার চেঁচামেচি করছো কেন? তোমার জন্য? কথা শেষ করার আগেই লোকটার চোখ যায় রুদ্রের দিকে। ভ্রু কুঁচকে তাকিয়ে জিজ্ঞেস করলো, কে তুমি? রুদ্র এতক্ষণের ঘটনার কিছুই বুঝল না। এমন আচরণের কারণ কি হতে পারে? ভদ্রলোকের দিকে তাকিয়ে বলল, ভাই একটা কথা বলি, ঠান্ডা মাথায় আগে শোনেন। মহিলা মানুষের মতো সবটা না শুনে কথা না বুঝে চেঁচাবেন না। রুদ্রের কথাটা ভদ্র মহিলার গায়ে লাগলো যেন। তিনি কিছু বলতে গেলে ভদ্রলোক তাকে থামিয়ে দিয়ে রুদ্রের উদ্দেশ্যে বলল, কি কথা বলো? রুদ্র চরম বিরক্তি ভরা গলায় বলল, আমি রুদ্র আকন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ি। এক মেয়ে রেস্টুরেন্টে বসে আমার কাছ থেকে টাকা ধার নিয়েছে। এই বাসার ঠিকানা দিল মেয়েটা, নাম বলল সাথী। বিভিন্ন ঝামেলায় ওই মেয়ের ফোন বন্ধ। আমি এর আগে একদিন টাকা নিয়ে এসে সাথীর কাছে জিজ্ঞেস করায় এক লোক আমাকে তাড়া করেছে। আজ এসে আপনার ওয়াইফের কাছে সাথীর কথা জিজ্ঞেস করতে আমায় যা তা বলবে। রুদ্রের কথা শুনে ভদ্রলোকের হাসতে হাসতে গড়াগড়ি খাওয়ার অবস্থা। হাসি থামতে বেশ কিছুক্ষণ লাগলো। রুদ্র নির্বাক হয়ে তাকিয়ে রইল। অহেতুক হাসিকে রুদ্রের শরীর রাগে চরচর করছে। হাসির রেশ এখনো ভদ্রলোকের গলায় বিদ্যমান। বলল, হাই ইয়াংম্যান, যদি এমনটা হয়ে থাকে তাহলে তোমায় বোকা বানানো হয়েছে। রুদ্র তীব্র বিস্মিত আর আগ্রহী গলায় বলল, মানে হলো এই বাসায় আমজাদ হোসেন ভাড়া থাকে, কলেজ শিক্ষক। ওনার প্রাক্তনের নাম সাথী। উনাই সবাই সাথী নাম বলে বিরক্ত করে। উনি ভয়ঙ্করভাবে রেগে যায় এতে। রেস্টুরেন্টের মেয়ে তোমায় বোকা বানিয়েছে। কথা শেষে লোকটা আবার হাসল। উচ্চস্বরে হাসিতে লোকটার শরীর ঈষৎ কাঁপছে। রুদ্র আর কিছু বলল না। সবটা শুনে হতচেতন হয়ে রইল। রেস্টুরেন্টের সেই মেয়ের মুখটা পর্দার মতো ভাসছে রুদ্রের চোখে। রাগের ফুলকি ছড়াচ্ছে চেহারায়। নিজেকে এই প্রথম এত বোকা মনে হচ্ছে। এমন বোকা হওয়ার লজ্জায় রুদ্রের মাথা কাটা যাচ্ছে। রেস্টুরেন্টের সেই মেয়ের নাম সাথী কিংবা চারু কোনোটাই নয়। রেস্টুরেন্টের সেই মেয়েকে রুদ্রের সাধারণ কোনো মেয়ে মনে হচ্ছে না এখন। অসাধারণ কুবুদ্ধি সম্পন্ন মেয়ে, যার আগাগোড়া কুবুদ্ধিতে বেষ্টিত। নিদারুণ এক তীব্র রাগে রুদ্রের শরীর মন ঝাঁঝরা হয়ে যাচ্ছে। শুধু মনে হচ্ছে রেস্টুরেন্টের সেই মেয়ে ভয়ঙ্কর, অতিমাত্রাই ভয়ঙ্কর। 2 দিনের ভিতর ওই মেয়েকে খুঁজে বের করাই এখন রুদ্রের ধ্যান জ্ঞান। সামনে পেলে অসংখ্য থাপ্পড়ে হাতের 5টা আঙ্গুলের ছাপ কিংবা কালো শিরা গালে বসিয়ে দিবে, কানের পর্দা ফাটিয়ে দিবে। আর কোনো কথা না পারিয়ে আমজাদ হোসেনের বাসা থেকে তৎক্ষণাৎ বের হয়ে যায় রুদ্রের এখন মনে হচ্ছে মেয়েটা হাই স্কুলে নাও পড়তে পারে। সেটাও হয়তো মিথ্যে বলেছে। এসব যতই ভাবছে ততই দারুণ ক্রোধে ফেটে পড়ছে। কিভাবে পাবে এই মেয়ের খোঁজ? একটা মেয়ে এভাবে অপদস্থ করে ছাড়লো, এই চিন্তাটা রুদ্রের মেজাজ উত্তপ্ত করে দিচ্ছে। গরম মেজাজে ক্রোধপূর্ণ অবস্থায় রুদ্র বাসার গেটের ভিতর ঢুকলো। সিঁড়ি পেয়ে ওঠার সময় রুদ্রের ক্ষিপ্ত অবস্থায় পদচারণায় ইট সিমেন্টের তৈরি সিঁড়ি যেন কাঁপছে। রুমে ঢুকেই খাটের পায়ায় প্রচণ্ড জোরে একটা লাথি মেরে তীব্র রাগের বহিঃপ্রকাশ করলো। উঁচু গলায় ডাকলো, কিরণ, কিরণ। রুদ্র আশেপাশে চোখ বুলিয়ে দেখল কিরণ কোথাও নেই। রুদ্র আবারও ডাকলো, ক্রমাগত ডাকতেই থাকলো।
কিরণের কাছে এসব না বলা পর্যন্ত রুদ্রের ভিতরের এমন হাসফাস ভাব বৃদ্ধি পেতেই থাকবে। রুদ্রের ডাক শুনে মনে হচ্ছে খুব বিপদে পড়েছে যেন। টয়লেট থেকে কিরণের চাপা গলার আওয়াজ আসে, আরে বেটা, আমি টয়লেটে আসছি, একটু সময় দে। চলমান একটা প্রথা আছে টয়লেটে বসে কারো ডাকে সাড়া দেওয়া যথারীতি লজ্জার ব্যাপার। সেই প্রথার অবমাননা করে কিরণও যেন খানিক লজ্জার ভুক্তভোগী হলো। কিরণের লজ্জা ভয় একটু বেশি। রুদ্র চেঁচিয়ে বলল, ঘন্টার ভিতর 2-3 বার টয়লেটে যাওয়া লাগে তোর? বাইর হ তাড়াতাড়ি। রুদ্রের এই গলা ফাটা চিৎকার চেঁচামেচির ফলস্বরূপ কিরণের দ্রুত বের হতে হলো টয়লেট থেকে। রুদ্রের দিকে না তাকিয়েই বলল, টয়লেটে মানুষকে পুলিশে গ্রেফতার করে না, আর তুই? এসব বলার মাঝে কিরণের চোখ যায় রুদ্রের দিকে। অর্ধ সমাপ্তই থেকে যায় কথাটা। রুদ্রের দিকে ভ্রু কুঁচকে তাকিয়েই চিন্তিত হয়ে বলল, দোস্ত কি হয়েছে, কোনো সমস্যা? রুদ্র চোখ তুলে কিরণের দিকে তাকিয়ে বিতৃষ্ণাপূর্ণ গলায় বলল, আজ আবার গিয়েছিলাম সেই বাসায়, গিয়ে দেখি। কিরণ রুদ্রকে থামিয়ে দিয়ে অনাগ্রহী গলায় বলল, দোস্ত অনেক হয়েছে, বাদ দে এসব, টাকার আশা ছেড়ে দে। আর কখনো কোনো মেয়ে মানুষকে এভাবে টাকা ধার দিসনি, হ্যাঁ? ভুল থেকে শিক্ষা নেয়। রুদ্র হতাশ দৃষ্টিতে তাকিয়ে বলল, পুরো কথা তো শুনবি। পুরো কথা কি আর আজকেও ভাড়া খেয়েছিস? হ্যাঁ? রুদ্র চাপা ক্ষোভ নিয়ে বলল, তোর গার্লফ্রেন্ডের বেশি বোঝার স্বভাবটা এখন তোকে পেয়ে বসেছে। গার্লফ্রেন্ডের প্রসঙ্গ তোলায় কিরণ দমে গেল যেন। আচ্ছা বল কি হয়েছে আজ? রুদ্র বিলাপ জুড়ে দিল যেন। দোস্ত, ওই মেয়ে ভুল ঠিকানা দিয়েছে রে, সব মিথ্যে বলেছে। আর যার বাসার ঠিকানা দিয়েছে ওনার প্রাক্তনের নাম সাথী। ওই মেয়ে আমায় অপদস্থ করেছে, হেনস্থা করেছে মিথ্যা ঠিকানা দিয়ে। বিষয়টা বুঝতে কিরণের মিনিট খানিক সময় লাগলো। পুরো বিষয়টা বোঝার সাথে সাথে কিরণ পুরো শরীর কাঁপিয়ে হাসছে। বিষয়টা কিরণের কাছে যতটা না কষ্টের তার থেকে বেশি হাসির মনে হচ্ছে। রুদ্র বাক ক্রুদ্ধ হয়ে রোষারক্ত চোখে তাকিয়ে রইল। রুদ্রের চোখে চোখ পড়তেই কিরণ হাতের পৃষ্ঠদেশ মুখে চেপে হাসি থামানোর চেষ্টা করতে বলল, দোস্ত মানতেই হবে, মেয়েটা অসাধারণ ধীশক্তি সম্পন্ন মেয়ে। উপস্থিত বুদ্ধি কিংবা ফাজলামিতে যদি কোনো পুরস্কারের ব্যবস্থা থাকতো তাহলে আমি নিজে সুপারিশ করে ওকে দিয়ে আসতাম। রুদ্র গর্জে ওঠে। কিরণ থেমে যায়। রুদ্র বলল, তোর খুব মজা লেগেছে না? এত সব অপমানও তোর মজা লাগে? কিরণ স্বাভাবিক গলায় বলল, বিশেষ কর দোস্ত, শুধু আমার না, এই কথা শুনলে যে কেউ আধা ঘন্টা হাসবে। জীবনে আরো অনেক মজার ঘটনা দেখেছি, শুনেছি, কিন্তু এমন মজার ব্যাপার। আবার হেসে উঠল কিরণ। হাসির ফলে কথাটা অনবসতি রয়ে গেল। রুদ্রের তীব্র বিরক্ত লাগছে কিরণের রসিকতা। খাট ছেড়ে উঠে রুম থেকে বের হতেই উদ্যত হলো। কিরণ জিজ্ঞেস করল, কিরে কোথায় যাচ্ছিস? রুদ্র আন্তরিক গলায় বলল, বাইরে বের হচ্ছি, কাজ আছে। রুদ্র কয়েক পা সামনে এগিয়ে আবার খাটের কাছে আসে। ল্যাপটপটা খাটের উপর না দেখে রুমের চারিদিকে চোখ বুলায়। টেবিলের উপর থেকে ল্যাপটপটা নিয়ে মিনিট পাঁচেক কি যেন ঘাটাঘাটি করে রুম থেকে বের হয়ে গেল। কিরণের কোনো কথার উত্তর দিল না, শুধু বের হওয়ার আগে কিরণের দিকে না তাকিয়েই বিড়বিড় করে বলল, সব সময় অহেতুক হাসাহাসি স্বভাব হয়ে দাঁড়িয়েছে তোর। অরুণীদের পাশের বিল্ডিংয়ে আগে এক দম্পতি ভাড়া থাকতো। তাদের একটা বাচ্চা ছিল বছর 2 বয়স, রাফিয়াত নাম। পাশের বিল্ডিংয়ের ভাবি হিসেবে সেলিনা আহমেদের সাথে ভালো একটা সম্পর্ক হয়ে যায়। তারা কয়েক মাস আগে বাসা বদলে চলে গেছে, কিন্তু মাঝে মাঝে সুযোগ হলে ছুটে আসে অরুণীদের বাসায়। রাফিয়াতের জন্মদিন উপলক্ষে অরুণীদের বাসার সবাইকে দাওয়াত করেছে ওনারা। অরুণী আর সেলিনা আহমেদ গিয়েছে রাফিয়াতের জন্মদিনে। শাহেদ আহমেদের এসব জন্মদিনের অনুষ্ঠান একদম পছন্দ না, তাই সে যায়নি। রাফিয়াতদের বাসায় এসেও অরুণী মহা বিপদে পড়ল। কথা বলার কোনো মানুষ না পেয়ে এক কোনায় বসে আছে। অনুষ্ঠান শেষ হতেই রাত হলো বেশ। বাসায় ফিরে ক্লান্ত হয়ে বিছানায় গা এলিয়ে দিল।
এত হইচয়ে মাথায় যন্ত্রণা হচ্ছে। হঠাৎ রুদ্রের কথা মনে পড়তেই সব ক্লান্তি যেন কর্পূরের ন্যায় উবে গেল। আজকেও কি আমজাদ স্যারের বাসায় গিয়েছে? নিশ্চয়ই গিয়েছে। তারপর কি হয়েছে এসব জানার জন্যে অরুণী টান টান উত্তেজনা অনুভব করলো, কিন্তু জানার কোনো উপায় নেই। অরুণীর মাথায় একটা বুদ্ধি চাপলো। রুদ্রকে যে ফোন সিমের নম্বর দিয়েছে সেটা অন করে চট করে রুদ্রের নম্বরে একটা মেসেজ পাঠালো। যদি আমার সাথে প্রেম করেন তাহলে টাকা ফেরত দিব। মেসেজটা রুদ্রের নম্বরে সেন্ড করে উত্তর আসার জন্যে অপেক্ষা করতে লাগলো অরুণী, প্রচণ্ড ব্যাকুলতা নিয়ে। সময় যেন যাচ্ছেই না। কয়েক মিনিট যেতে কয়েক ঘন্টা লাগলো যেন। মেসেজের কোনো উত্তর আসলো না। রুদ্র ছিল গানের কনসার্টে, অত শোরগোলের ভিতর মেসেজের টিউন শুনতে পেল না। এদিকে অরুণীর শ্বাসরুদ্ধকর অবস্থা। ক্ষণে ক্ষণে তীব্রভাবে আশাহত হতে লাগলো। রুদ্র গানের কনসার্ট শেষে পকেট থেকে ফোন বের করে অরুণীর ফোন নম্বর থেকে এমন মেসেজ দেখে সূক্ষ্ম দৃষ্টিতে তাকালো। ভুল দেখছে নাকি? রুদ্র চোখ কচলিয়ে তীক্ষ্ণভাবে তাকিয়ে একটা একটা করে শব্দ উচ্চারণ করতে লাগলো। যদি আমার সাথে প্রেম করেন তাহলে টাকা ফেরত দিব। রুদ্র কয়েকবার পড়ল মেসেজটা। বিস্ময় স্ট্রোক নামে যদি কোনো রোগ থাকতো তাহলে এতক্ষণে রুদ্র বিস্ময় স্ট্রোক করত। আবার পড়ল মেসেজটা। কিছু সময় পর বিস্ময় ভাব কিছুটা কেটে গেলেও রুদ্র হতভম্ব হয়ে রইল। রুদ্রের অস্থি মজ্জায় একটা প্রশ্নই শুধু আন্দোলিত হচ্ছে, কে এই মেয়ে? ক্রমে ক্রমে রুদ্রের বিস্মিত ভাবটা ফেটে পড়ার রাগে পরিণত হচ্ছে। না, এই মেয়ে কোনো সাধারণ মেয়ে না, অসম্ভব বিপজ্জনক মেয়ে, যার শিরা উপশিরায় শুধু বিপদ সংকেত। এই বিষয়টা প্রচণ্ড ভাবাচ্ছে এখন রুদ্রকে। রুদ্র বুঝতে পারেনি এই সামান্য একটা বিষয় রুদ্রের অহরহ চিন্তার কারণ হয়ে উঠবে। শুধু রুদ্র কেন, অরুণীর কর্মকাণ্ডে যে কেউই নিদারুণ চিন্তান্বিত হয়ে পড়বে।